নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। ভোটের মাঠে খেলার কথা অনুষ্ঠানে আজকে আমাদের গেস্ট রাজারহাট নিউ টাউনের সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব। সপ্তর্ষি, নমস্কার। চেহারা দেখে মনে হয় জীবনটা হয় রাজনীতি বা পড়াশোনা করেই কেটেছে। কোনোদিনও ব্যাট ধরা বা পায়ে বল লাগানো বা কোনো র্যাকেট? না, সবকটাই অভিজ্ঞতা রয়েছে। ক্রিকেটও খেলেছি, স্কুলে খেলেছি, কলেজ টিমে খেলেছি, কর্পোরেটও খেলেছি, ফুটবলও খেলেছি, সেটাও কলেজ অব্দি খেলেছি, ব্যাডমিন্টন সেটারও অভিজ্ঞতা আছে। এখন খেলার অভ্যাসটা থাকলেও সুযোগ কম দেখেও চেহারাটা একটু ভারী হয়ে গেছে। সুতরাং নির্বাচনে আমরা তো হেঁটেও আছি, সুতরাং হেঁটে একটু কমবে চেহারা, আর তারপরে বাকিটা খেলে কমবে। ক্রিকেট বেটার খেলতে না ফুটবল? ক্রিকেটটাই বেটার খেলতাম, কারণ অনেক বেশি দিন ক্রিকেট খেলেছি। মানে ক্রিকেট কি সিরিয়াসলি কলেজ টিম স্কুল টিম খেলেছো? স্কুল টিম, কলেজ টিম, কর্পোরেট। কোন পজিশনে খেলতে? কি মানে কি খেলতে? মিডল অর্ডার ব্যাট করতাম আর লেফট আর্ম স্পিন করতাম। ইন্টারেস্টিং। মানে বামপন্থী বলে কি লেফট আর্ম? না না, আমি প্রথম থেকেই ল্যাটা। তো এবার আমায় বলো যে রাজারহাট নিউ টাউন, রাজারহাট নিউ টাউন ডেমোগ্রাফিটা, সেখানে তো প্রচুর খেলার মাঠ আছে এবং সেখানে কি ঠিকঠাক আহ, মানে রেগুলার, তুমি যেহেতু ওই অঞ্চলের বাসিন্দা, মানে ওখানে রেগুলার খেলাধুলো হয়? নিউ টাউন শহরটা প্ল্যান সিটি, বিধানসভাটার মধ্যে প্ল্যান সিটিটা রয়েছে, বিধাননগর পৌর নিগমের 11টা ওয়ার্ড রয়েছে, আর 5টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। প্ল্যান সিটি নিউ টাউনে যথেষ্ট প্লেগ্রাউন্ড রয়েছে, এই প্লেগ্রাউন্ডে কম বেশি খেলা হয়। এই নিউ টাউনের প্লেগ্রাউন্ড মার্কিং করা থাকলেও নিউ টাউনে সেই প্লেগ্রাউন্ড গুলো এক্সিকিউট করবার ক্ষেত্রে প্রথম মুভ করে হচ্ছে ডিওয়াইএফআই। ফাঁকা জায়গা ছিল, সেটাকে প্লেগ্রাউন্ড করতে হবে বলে, মানে প্লেগ্রাউন্ড করার জন্য মাঠটাকে লেভেল করা, তাতে ঘাস লাগানো, এই সব, তার ফেন্সিং করা, তাতে গোল পোস্ট লাগানো, এই সব ব্যাপারটা হয় প্রথম নিউ টাউনে 2018 সালের পর থেকে, যখন জনবসতি বাড়তে থাকে, আমাদের সংগঠন ওখানে শক্তিশালী হয় এবং ডিওয়াইএফআই প্রথম মুভ করে নিউ টাউন শহরে খেলার মাঠ প্রয়োজন এইটা বলে, এবং তারপরেই বিভিন্ন ব্লকে বিভিন্ন খেলার মাঠ এনকে দিয়ে এক্সিকিউট করে। আচ্ছা, একটা কথা বলবো, সিপিএম, সিপিএম এর রাজনীতি মানে তো খুব বেসিক, মানুষের রুটি রুজি বাসস্থান এগুলোর উপর জোর, বা তার অধিকার সেগুলোর উপর জোর। তার মাঝখানে কি কোনো জায়গায় খেলাধুলো আছে? হ্যাঁ, অবশ্যই। খেলাধুলো তো মানুষের অধিকারের মধ্যেই পড়ে, এবং খেলাধুলোর কি গুরুত্ব এটা ওই মারাদোনা বা মেসি শুধু এই দিয়ে বোঝা যাবে না। যদি একটা দেশ কতটা শক্তিশালী সেটা এক্সিবিট করবার তার একটা অন্যতম জায়গা হচ্ছে সে স্পোর্টসে কত ভালো। তো স্পোর্টস ইজ সফট পাওয়ার। তো যখন ইউএসএসআর ছিল, ইউএসএ ছিল, কোল্ড ওয়ারের সময় অলিম্পিক্সটা ওয়াজ অ্যানাদার এরিনা অফ কোল্ড ওয়ার। তো কে কটা গোল্ড মেডেল পাচ্ছে? তো ইউএস এর মতন একটা এগিয়ে থাকা দেশ আর একটা নতুন বিপ্লব হওয়া ইউএসএসআর, তারা যেভাবে টেক্কা দিল, দিয়ে যেভাবে এগিয়ে গেল, গোল্ড মেডেল পেতে শুরু করলো বিভিন্ন এতে, ইউএসএসআর ডিসইন্টিগ্রেশনের পরে কয়েক বছর একটা লাল, আবার নতুন করে চীন বহু মেডেল অলিম্পিক্সে পায়। সো স্পোর্টস ইজ সফট পাওয়ার। একটা দেশ যে ইন্টারন্যাশনাল এরিনাতে কতটা তার গ্রহণযোগ্যতা আছে, তার কতটা দম আছে, সেটা এক্সিবিট করার একটা খুব ইম্পর্টেন্ট ইয়ার্ডস্টিক তার সেই খেলাধুলাতে কত। মানে তুমি বলতে হিস্টোরিক্যালি সমাজতান্ত্রিক দেশগুলো খেলাধুলাকে জোর দিয়েছে, এবং সেই জোর দেওয়ার কারণে সেই সমাজে খেলাধুলার একটা প্রচলন ছিল, এবং তার একটা রিফ্লেকশনও আমরা সেই সমাজতান্ত্রিক দেশগুলোর অলিম্পিক মেডেল ট্যালিতে আমরা দেখেছি। সুতরাং মানুষের অধিকারকে নিয়ে যে সিপিএম লড়াই করে, সেই সিপিএমই যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি করে। হ্যাঁ, না তুমি সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ দিলে, স্পোর্টস কতটা ডেভেলপ ছিল। সমাজতান্ত্রিক কথা বললো, পশ্চিমবঙ্গের 34 বছর কি স্পোর্টসের সেরকম উন্নতি কম্পেয়ার টু দ্যাট আমরা পাই?
একটা খুব গুরুত্বপূর্ণ কাজ যুব ভারতী ক্রীড়াঙ্গনটা তৈরি করা অবশ্যই, কিন্তু স্পোর্টসটাকে অ্যাক্সেসিবল করা এটা হচ্ছে প্রথম কাজ ছিল। সেইটা হয়েছে, কত অসংখ্য ছোট ছোট ক্লাব, মানে কোচিং সেন্টার সাপোর্টেড হতো এই ডিপার্টমেন্টের দ্বারা, ছোট ছোট গ্রান্ট দিয়ে। কত মানে সেকেন্ড টায়ারের ছোট ছোট স্টেডিয়ামস হয়েছিল, এগুলো সবই ছিল। সৌরভ গাঙ্গুলি তো 34 বছর বামফ্রন্ট সময়কারী প্রোডাক্ট। সৌরভ গাঙ্গুলি যখন খেলতে শুরু করলো তখন তো পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার, সে যে প্রশিক্ষণ পেয়েছে পশ্চিমবাংলায়, কিন্তু বামফ্রন্ট সরকারই তো সেই সময় ছিল, তার একটা ট্যালেন্ট রয়েছে ডেফিনেটলি, কিন্তু এটা তো বলা যায় না যে স্পোর্টস কোনো ডেভেলপমেন্ট হয়নি। তাহলে যদি না ডেভেলপমেন্ট হতো তাহলে সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়াররা কি করে বেরোতো, জীবন গোস্বামীর মতন প্লেয়াররা কি করে বেরিয়েছে? মানে সৌরভ ঝুলন হয়ে ওঠার পেছনে তুমি বলতে চাইছি যে তৎকালীন বামফ্রন্ট সরকারের অবদান ছিল। যদি সত্যি কোনো স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার না থাকতো তাহলে শুধু সৌরভ গাঙ্গুলি ঝুলন গোস্বামী কেন, এই যে বিভিন্ন প্লেয়ার যারা ডেভেলপ করেছে ফুটবলে, বাইচুং ভুটিয়া থেকে শুরু করে এত ইস্ট বেঙ্গল মোহনবাগানের লাইন দিয়ে নাম বলে দেওয়া যায়, তারা কোথায় খেলে ডেভেলপ করেছে, কোন মাঠে খেলে ডেভেলপ করেছে? মাঠ খেলে ডেভেলপ করেছে। হ্যাঁ, তো ইস্ট বেঙ্গল মোহনবাগান অব্দি আসতে তো প্রথমে তো তারা ইস্ট বেঙ্গল জন্মই ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলেছে, কেউ তো তাকে কোচ করেছে, কেউ তো তাকে এখানে সরকারের রোলটা কোথায় ছিল? সরকার যদি ইনফ্রাস্ট্রাকচার না রাখতো, যদি সেরকম একটা পরিবেশ না থাকতো যে যেখানে খেলাধুলো হচ্ছে, তাহলে এরকম প্লেয়াররা আসতো কি করে? সরকারের কাজ যদি স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়, সরকারের এটাও কাজ যে স্পোর্টসের একটা পরিবেশ তৈরি করা, সেই পরিবেশটাও ছিল, আর ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট হয়েছিল। এই যে গত 15 বছরে তোমার তোমার যেখানে কেন্দ্র, তার থেকে যদি 40-50 কিলোমিটার উত্তর 24 পরগনা নদিয়া যাওয়া যায়, কল্যাণী থেকে শুরু করে একাধিক স্টেডিয়াম তৈরি হয়েছে, বা স্টেডিয়াম বাম আমলে ছিল, সেগুলো এখন আরো আলো বসেছে, নিত্য নতুন হয়েছে। কন্যাশ্রী কাপে দারুণ পারফরমেন্স। আমি তোমাদের শুধু সামান্য একটা উদাহরণ দিচ্ছি। 2011 সালে রাজ্য সরকারের স্পোর্টসের যা বাজেট ছিল, এখন তার বাজেট, লাস্ট বাজেট প্রায় 700-800 কোটি টাকা বেড়ে গেছে। মমতা ব্যানার্জির গভর্নমেন্টে স্পোর্টসকে একটা আলাদা প্রায়োরিটি দেওয়া হয়েছে। বাজেট সবকিছুরই বেড়েছে, কোনো এরকম জিনিস নেই যেটাতে 2011-তে যা ওভারলে ছিল সেটাই রয়েছে, কারণ সেটাই নিয়ম। টাকা প্রত্যেকবারই বাজেটে একটার পর একটা বাড়তে থাকে, কোনোটাতে কমে না, বিশেষ করে হেলথ স্পোর্টস এরকম ইস্যুসে। তো সেটাই ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এ নেই। টাকাও বেড়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঋণও বেড়েছে, সুতরাং ওটা বলে কোনো লাভ নেই। স্পোর্টসের টাকা বাড়াচ্ছে আর ধারও করছে বেশি। সুতরাং হ্যাঁ, কিছু স্টেডিয়ামস হয়েছে, ডেফিনেটলি হয়েছে, কিন্তু সেটা তো আমরা বলছি না হয়নি। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে স্পোর্টসের শুধু স্টেডিয়াম করা, দ্যাট ইজ ওয়ান পার্ট অফ ইট। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, দ্যাট ইজ ওয়ান পার্ট অফ ইট। স্পোর্টসের পরিবেশটা রাখা, সমাজের ভেতরে স্পোর্টসের একটা পরিবেশ থাকা, সেইটা রক্ষা করবার জন্য যতটা স্টেডিয়াম তৈরি করে দেওয়া ইম্পর্টেন্ট, ততটা পাড়ার ক্লাবের মাঠটাকে রক্ষা করাটাও এখন কি সেই পরিবেশ নেই? নেই। সবকটা ক্লাবকে এত টাকা দেওয়া হচ্ছে, যে টাকা দিয়ে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে। ক্লাবের টাকা দিয়ে কি ডেভেলপমেন্ট হচ্ছে? প্রতিটা ক্লাবের নিজেদের ভেতরের একটা খেলার পরিবেশ তৈরি হচ্ছে। যদি 100টা ক্লাবকে টাকা দেন, তাহলে 90টা ক্লাব সেই টাকা দিয়ে স্পোর্টসের কোনো ডেভেলপমেন্ট করে না, 10টা ক্লাব করে। আমি বলছি, টাকা দেওয়া এক জিনিস, আর সেই টাকাটা কোথায় খরচা হচ্ছে সেটা মনিটর করা এক জিনিস। এই যে টাকা দিচ্ছেন বলছেন না, সেই টাকাটা স্পোর্টসে খরচা হচ্ছে না মুরগির মাংস দিয়ে ভাত খেতে পিকনিক করতে খরচা হচ্ছে, সেটাও কিন্তু সরকারের মনিটর করা উচিত, কারণ টাকাটা সরকারের টাকা। এই যে কন্যাশ্রীর টাকা দেয়, এই টাকাটা দিয়ে যে মেয়েটা টাকাটা পাচ্ছে, সে স্কুলে ক্লাসে রোজ যাচ্ছে কিনা সেটাও কিন্তু দেখাটা ইম্পর্টেন্ট। সে মেসেন ড্রপ আউট কিনা সেটাও দেখাটা ইম্পর্টেন্ট। টাকাটা আমি পাচ্ছি না, তার মানে তুমি বলতে চাইছো যে ক্লাবগুলোকে যে টাকাগুলো দেওয়া হয় তার সদ্ব্যবহার হয় না? সদ্ব্যবহার হয় কিনা সেটা দেখবার জন্য সরকারি মনিটরিংটা কোথায়? হয় কি হয় না? কম হয়। কি হয় সেই টাকা দিয়ে? অন্য কিছু হয়, এমনি খরচা হয়, ফুর্তি হয়।
আর কি হয়? এটা কিন্তু মানে ভোটের আগে তোমার এলাকায় কিন্তু অনেক ক্লাব আছে, থাক না, জেনে বুঝেই তো বলছি, জেনে বুঝেই। মানে রাজ্য সরকার ক্লাবগুলোকে যে টাকা দেয় সেই টাকা রাজ্য বেশিরভাগ সরকার- তার মনিটরিং এর অভাবে বেশিরভাগ ক্লাবগুলো সেই টাকা নিয়ে ফুর্তি করে। ক্লাবগুলোকে যে টাকা দেয় সেই টাকা কোন খাতে খরচা হবে সেটার কি কোনো ডিরেকশন থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে? রাজ্য সরকার কি বলে যে এই যে আমি তোমাকে 1 লাখ টাকা দিলাম, এই টাকা তুমি স্পোর্টস ইকুইপমেন্ট কেনো, এই টাকা তুমি জিম করো, এই টাকা তুমি 10টা প্লেয়ারকে ডেভেলপ করবার জন্য খরচা করো, খরচা করে এই টাকার হিসেব পরের বছর দাও, তারপরে তুমি আবার পরের বছরে 1 লাখ টাকা পাবে? রাজ্য সরকার কি বলে? কেন বলে না? কেন বলে না? বলে না কারণ এটা মোচ্ছব করবার টাকা, এটা মোচ্ছব করবার টাকা। আর এটাতে যদি হিসেব দিতে হয় তাহলে রাজ্য সরকারের বিপদ। এটা ঘুরিয়ে মোচ্ছব করবার জন্য দেওয়া হচ্ছে। সরকারি টাকার হিসেব চাইবে না কেন? ক্লাবের থেকে হিসেব চাইছে না, এমএলএ ল্যাডের টাকার হিসেব চাইছে না, এমপি ল্যাডের টাকার হিসেব চাইছে না। এই যে এত তৃণমূলের এমপি এমএলএ দাঁড়াচ্ছে সব ভোটে, ডাউস ডাউস ব্যানার থেকে যাচ্ছে। আমি তো বলছি যে যে এমএলএ দাঁড়িয়েছে আগের বারও জিতেছে, ওই বাজেটের 10% খরচা করুক। তার এমএলএ ল্যাডের টাকায় কোথায় কি কি হয়েছে বুথ ভিত্তিক খতিয়ান দিক মানুষের কাছে। করছে কত খরচা করেছে এমএলএ বলুক, কোন ক্লাবের ডেভেলপমেন্টে খরচা করেছে বলুক। এই অ্যাকাউন্টেবিলিটি থাকবে না কেন? এমএলএদের এই অ্যাকাউন্টেবিলিটি দিতে দিচ্ছে না। আর তুমি যদি মনে করো, আপনি যদি মনে করেন যে সেই অ্যাকাউন্টেবিলিটি একটা ক্লাবের যে অনুদান সেটার উপরে দেবে, দেয় নাকি কখনো? হয় নাকি কখনো? এই যে এই বললে পয়েন্টটা যে তুমি যেই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছ হুম, তার যে বর্তমান হুম, রানিং বিধায়ক হুম। সে ওই এলাকার স্পোর্টসের জন্য সেভাবে কিছু করেনি। না, সেইভাবে করেছেন কি করেননি এটা ডিরেক্টলি আমার বলা উচিত না। উনি বহু ক্লাবের সাথে ইনভলভ থাকেন। এটা মানে এটা উনি যখন আমাদের পার্টিতে ছিলেন সেই সময় থেকেই উনি এইটা করেন। এটা ওনার ইস্যু নয়, কিন্তু না আমি ওনার ইস্যু না, আমি ওই কেন্দ্রে ঢুকতে চাইছি, ওই কেন্দ্রের আমাদের কেন্দ্রের ইস্যুটা হচ্ছে যে আমাদের কেন্দ্রের ইস্যু হচ্ছে যে আমাদের কেন্দ্রের বিধাননগর পৌর নিগমের যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে খেলার মাঠের পরিবেশ বা সেই খেলার মাঠের অ্যাভেলেবিলিটি কম। তৃণমূলের এক মন্ত্রী, একজন বড় নেতা, তোমার পার্শ্ববর্তী এলাকারই বিধায়ক, তিনি বললেন যে সুভাষ চক্রবর্তীর সল্টলেক স্টেডিয়াম বানানো ছাড়া তার নিজের কোনো কন্ট্রিবিউশন। সুভাষ চক্রবর্তী আমাদের স্পোর্টস মিনিস্টার শুধু ছিলেন তা নয়, আমাদের সকলের নেতা ছিলেন। এবং এটা যদি কেউ বলে থাকে তাহলে আমি তাকে বলবো যে তিনি আর একটা যুব ভারতী করে দেখান। তার আমলে তো 26-27 হাজার চাকরি বাতিল হচ্ছে। সুভাষ চক্রবর্তী মারা গেছেন, যতজন মানুষ যুব ভারতী গ্রামবান্ডার দিকে তাকান তারা দেখে বলেন যেটা সুভাষদা করে দিয়ে গেছে, সুভাষদার সময় তৈরি হয়েছে। আর এরা যখন চলে যাবে, মারা যেতে হবে না, বেঁচে থাকবে, গভর্নমেন্ট থেকে যখন চলে যাবে কদিন পরে, তখন ওনার দিকে তাকিয়ে বলবে যে আগে নাটক করতো আর এখন চাকরি খায়। 27 হাজার চাকরি খাওয়া শিক্ষামন্ত্রী বসে আছে, দ্যাট উইল বি হিজ ক্রেডেন্সিয়াল। 27 হাজার লোকের চাকরি দুর্নীতি করেছিল একজন, আর ওনার আমলে এই চাকরি গেছে। তার ব্যাপারে বই ফাইনালি ফাইনালি ভোটে যদি তুমি যেত তাহলে ক্রীড়া ক্ষেত্রে তোমার প্ল্যানিং কি তোমার কেন্দ্রে? ক্রীড়া ক্ষেত্রে প্ল্যানিং খুব স্পেসিফিক। একেবারে প্রথম হচ্ছে ক্রীড়ার জন্য সহায়ক পরিবেশ প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা অঞ্চলে তৈরি করতে হবে। পর্যাপ্ত পরিমাণে সুইমিং পুলস আমাদের নির্মাণ করতে হবে, কারণ সুইমিং এর থেকে বেটার এক্সারসাইজ কিছু হয় না। এবং আমাদের দেশের যা ওয়েদার, তাতে সুইমিং ইজ এক্সারসাইজ, সুইমিং ইজ অলসো লেজার। তো সুইমিং এর স্কোপ বাড়াতে হবে, এই ইনফ্রাস্ট্রাকচার আমাদের দিতে হবে। এবং কৃতি প্লেয়ার্স যারা আছে, স্পোর্টস পার্সনস যারা আছে, তাদের স্পট করে তাদের সাপোর্ট করবার বিশেষ প্রকল্প থাকবে, যে প্রকল্পে বিধায়ক তহবিলের টাকা একটা পোর্শন খরচা হবে। এই হচ্ছে আমার ভাবনা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।